আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমার আর কি রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে তালাবন। তালাবন শব্দটা মানে কি? চিফ। তো এটা একটা আর কি পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার ড্রামা। মালায়ালাম সিনেমা আগেই বলেছি। তো মে মাসের 24 তারিখে আর কি এটা সিনেমা হলসে মুক্তি পেয়েছিল। তো কেরালাতে তো চুটিয়ে ব্যবসা করেইছে, প্লাস এটা কিন্তু অনেক প্রশংসাও কুড়িয়েছিল এই সিনেমাটা। ঠিক আছে। তো এই সিনেমাটা এখন সোনি লিভে অ্যাভেলেবেল রয়েছে, তো ওখান থেকে দেখে উঠলাম। আপনারা চাইলে এটা টরেন্ট থেকেও দেখতে পারেন। তো এই সিনেমাতে আর কি আমরা লিড কাস্ট হিসেবে দেখতে পাচ্ছি হচ্ছে বিজু মেননকে, তাছাড়া আসিফ আলী রয়েছে, আর তাছাড়া দিলীশ প্রধান রয়েছে। তো এবারে ফিরে আসছি সিনেমার প্লটে। তো সিনেমাটা প্লটটা শুরু হচ্ছে এইভাবে যে দিলীশ প্রধান, ঠিক আছে, তার ক্যারেক্টারের নাম হচ্ছে উদয় ভানু। সে একটা সময় আর কি ডিওয়াইএসপি ছিল, এখন রিটায়ার্ড। তো সে আর কি আজকাল টিভিতে একটা শো করে। সেই শোটা আর কি পুলিশ ফাইলস রিলেটেড শো, যেখানে আর কি সে প্রত্যেকটা পুলিশ কেস নিয়ে আর কি সে নিজের মতন আর কি বিবৃতি দেয়। সেটাকে নিয়ে আর কি সে ন্যারেশন দেয়, বলে যে কী কী হয়েছিল কী কী হয়নি। তো ওই শোটা তো মানে চুটিয়ে টিআরপি কুড়োচ্ছে, লোকেরা একদম ভরে ভরে দেখছে। তো এবার এই শোয়ের যারা মেকার্স, যারা অর্গানাইজার্স, ঠিক আছে, তারা আর কি দিলীশ প্রধানের কাছে রিকোয়েস্ট করেছে, মানে ওই ক্যারেক্টারের কাছ থেকে আর কি রিকোয়েস্ট করেছে যে তিনি যেন আর কি ওই চেপ্পানম তোটা ওই কেস নিয়ে যেন তিনি কিছু বলেন। তো চেপ্পানম তোটা কেরালার একটা জায়গা। তো সেখানেও আর কি একটা কিছু কেস ঘটেছিল। অ্যান্ড ভেরি কোইন্সিডেন্টালি দিলীশ প্রধান সেই কেসের সঙ্গে তিনি ডিরেক্টলি যুক্তও ছিলেন, তখন তিনি আর কি ডিওয়াইএসপি ছিলেন। আর এই কেসটা ঘটেছিল 5 বছর আগে। আজকে 2024, তো এই কেসটা ঘটেছিল 2019-এ। তো প্রথম দিকে আর কি তিনি রাজি ছিলেন না, বিকজ ওই কেসটা, ঠিক আছে, তার ক্যারিয়ারে একটা আর কি কালো দাগ, তার ক্যারিয়ারে একটা কালো দাগ। তো তিনি প্রথমে আর কি ওই কেসটাকে ন্যারেট করতে রাজি হচ্ছিলেন না, পরে আর কি রাজি হলেন। তারপরে তিনি আর কি কেসটাকে ন্যারেট করা চালু করলেন। তো এবারে ব্যাক টু 2019, চেপ্পানম তোটা, কেরালা। তো সেখানে আর কি একটা নতুন এসআই এলো। তো সেই এসআই রোলে আমরা দেখতে পাচ্ছি আসিফ আলীকে। তার ক্যারেক্টারের নাম হচ্ছে কার্তিক। ঠিক আছে, এসআই কার্তিক আর কি সে আর কি চেপ্পানম তোটা থানা রিপোর্ট করলো। আর সেখানে সিআই জয়শঙ্করের রোলে আমরা দেখতে পাচ্ছি বিজু মেননকে। তো যতটা আর কি এই কেসটা এগোয় বা গল্পটা এগোয়, আমরা বুঝতে পারি যে সিআই জয়শঙ্কর আর এসআই কার্তিক, ঠিক আছে, এদের কাজ করার ধরন একেবারে আলাদা, এদের নেচার একেবারে আলাদা। আর এদের মধ্যে কিন্তু বনে না, এদের মধ্যে একদম মানে কোনো পার্টনারশিপ নেই, বনেই না। এ এক কথা বলে আর এ এক অন্য কথা বলে, তো এদের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। ঠিক আছে। এই সিআই জয়শঙ্কর তিনি অনেক এক্সপিরিয়েন্সড একজন আর কি পুলিশ অফিসার, তো তিনি প্রচণ্ড আর কি বদরাগী, বেশ বদমেজাজি। আবার ওদিকে এসআই কার্তিক সে একেবারে ঠোঁট কাটা আর খুবই ব্রুটালি অনেস্ট একজন পুলিশ অফিসার। তার যেটা ঠিক মনে হয় সে সেটা করেই। আর একদম মুখে যেটা আসবে সোজা সাপটাভাবে সেটা বলবে। ঠিক আছে। মানে সে চাপলুসি করা বা এদিক ওদিক অন্যভাবে কথা ঘুরিয়ে বলা, সেটা সে একদম পছন্দ করে না এই কার্তিকের ক্যারেক্টার। তার এই 1.5 বছরের সার্ভিসে অলরেডি 5বার তার ট্রান্সফার হয়ে গেছে। তো এই জায়গায়, ঠিক আছে, চেপ্পানম তোটাতে এটা হলো তার 5th ট্রান্সফার। তো তাদের মধ্যে আর কি বনে না, তাদের মধ্যে অনেক কেস নিয়ে ঝগড়া হতে থাকে। তো এরকম অনেক মানে দেখা যাচ্ছে আর কি অনেকগুলো কেস নিয়ে আর কি তাদের মধ্যে ডিফারেন্সেস আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ঠিক আছে। তো যে ডিওয়াইএসপি সে কিন্তু আর কি সিআই মানে বিজু মেননের, ঠিক আছে, ছোটোবেলাকার বন্ধু। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। তো এই ডিওয়াইএসপি একদিন, ঠিক আছে, সে এই আসিফ আলী ক্যারেক্টারটাকে মানে সে ফোন করেছিল, ফোন করে আর কি সিআই বাড়িতে তাকে ডাকলো। সেখানে সে চেষ্টা করলো তাদের মধ্যে আর কি ডিফারেন্সেসগুলোকে ক্লিয়ার করাতে, কিন্তু সে তাতে কোনো লাভ হলো না। আর এই ঘটনাটা ঘটেছিল আর কি সিআই মানে এই বিজু মেনন জয়শঙ্কর, যে সিআই জয়শঙ্কর, ওর বাড়িতেই আর কি, ওর বাড়ির ছাদেই সন্ধ্যাবেলার দিকে। ঠিক আছে। তখন আর কি কেরালাতে একটা বড় সড়ো উৎসব হচ্ছিল, সেই উৎসবের একদম শেষ দিন ছিল। আর আসিফ আলী আর কি ওই উৎসবটার ডিউটিতে আর কি সে ছিল। ঠিক আছে। ঠিক তার পরের দিন সকালে যখন এই মানে সিআই জয়শঙ্কর মানে বিজু মেননের ক্যারেক্টার যখন সে আর কি ছাদে উঠলো, ঠিক আছে, উঠে সে একটা বস্তা পেলো। সে বস্তা খুলতেই দেখছে একটা লাশ। মানে লাশ দেখে একদম মানে থমকে দাঁড়ালো। মানে ওইটার পর থেকে বিজু মেননের পুরো জীবনটা একবার তছনছ হয়ে গেল।
একেবারে তছনছ হয়ে গেল। অ্যান্ড ভেরি কোইন্সিডেন্টালি যার লাশ সে পেয়েছে, ঠিক আছে, সেই মহিলার স্বামী একবার বিজু মেননের যে স্ত্রী, যে মিসেস, তাকে মারার চেষ্টা করেছিল। আর তার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে তার স্ত্রী, ঠিক আছে, 2-2.5 বছর ধরে মানে তার অবস্থা খুব খারাপ ছিল, মানে সে চলতে পারতো না, হাঁটা চলার আর কি সে ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তার স্ত্রীর অবস্থা খুব খারাপ ছিল, মানে পার্শিয়ালি প্যারালাইজ হয়ে গেছিলো তার স্ত্রী। এমনভাবে তার উপর হামলা করেছিল ওই মহিলার স্বামী। স্বামীটার নাম যোশী। আর সে কারেন্টলি আর কি বিজু মেননের কাস্টাডিতে রয়েছে। বিজু মেনন তাকে কোনো মতেই ছাড়তে চাইছে না। তো সেই স্ত্রীটা, ঠিক আছে, 2-2.5 বছর ধরে অনেকবার আর কি বিজু মেননের পায়ে পড়ে মানে পায়ে পড়ে আর কি বারবার তার কাছ থেকে ক্ষমা চাইছে, বারবার তার কাছ থেকে আর কি রিকোয়েস্ট করছে যে সে যেন তার স্বামীকে ছেড়ে দেয়। এমনকি সেই স্ত্রী অনেক পয়সাও নিয়ে এসেছিল, কিন্তু বিজু মেনন বলল যে না, কোনো মতে আমি তোমার স্বামীকে ছাড়বো না। সে আমার স্ত্রীকে মেরেছিল, সে আমার স্ত্রীকে আর কি মেরে ফেলার চেষ্টা করেছিল, হামলা করেছিল। এটা এটা কি ভোলানো যায়? তো সে মানে ছাড়তে রাজি হচ্ছিল না, ঠিক আছে, যেহেতু যোশী একটা মার্ডার অ্যাটেম্প্ট করেছে। আর ভেরি কোইন্সিডেন্টালি ওই সকালে ওই স্ত্রীটার লাশ ওই অবস্থায় পাওয়া যায়, আর তাও তার নিজেরই বাড়ির ছাদে। মানে সে বুঝতেই পারছে না যে এই লাশটা কোত্থেকে এলো, আর তাও এটা মানে বস্তার ভিতরে পোড়া, মানে কিছু বুঝতে পারছে না। কিন্তু যা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল সব বিজু মেননের বিরুদ্ধে ছিল। যেহেতু বিজু মেননের কাছে একটা মোটিভ ছিল, যেহেতু তার স্বামী তার স্ত্রীকে মারার চেষ্টা করেছে, তো ওই সব আর কি দিক থেকে ভেবে পুলিশরা তাকে আর কি অ্যারেস্ট করে নিয়েছে। তো এবারে আর কি এই কেসটার ইনভেস্টিগেশনের আর কি যে দায়িত্ব ছিল ডিওয়াইএসপির উপরে। ডিওয়াইএসপি যে আর কি তার সিনিয়র ছিল, দিলীশ প্রধান, যে তার ছোটবেলাকার বন্ধু, কিন্তু পোস্টে যেহেতু তার সিনিয়র, তার আর কি এটা ইনভেস্টিগেট করার কথা। কিন্তু কেসটা আর কি তার থেকে সরিয়ে কোইন্সিডেন্টালি কাকে দেওয়া হয়েছে, তারই এসআইকে। আর এসআই কার্তিক মানে আসিফ আলীকে। আসিফ আলী আর কি যার সঙ্গে আর কি বিজু মেননের একদমই বনে না, তাকে দেওয়া হয়েছে। আর সেই কেসটা পেলো কি করে? আসিফ আলীর যে মা, ঠিক আছে, তার ভাই একটা মিনিস্টার, একটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার। তো সেই মিনিস্টার আর কি নিজের আর কি ইনফ্লুয়েন্স খাটিয়ে কেসটা আসিফ আলীর হাতে দিয়ে দিয়েছে যে এই কেসটা তুমি ইনভেস্টিগেট করো। তো তারপর থেকে আর কি সে কেসটাকে ইনভেস্টিগেট করা শুরু করলো। আর ইনভেস্টিগেট করার চক্করে অনেক কিছু সে তথ্য খুঁজে পেলো। আর এখানেই কিন্তু আমরা বেশ আর কি ভালো একটা থ্রিলার সাসপেন্স এলিমেন্ট দেখতে পাচ্ছি। আর এন্ডের থেকে কিন্তু একটা ভালো টুইস্টও রয়েছে। তো বাকি গল্প আমি আর কিছু বলছি না। বাকি গল্পটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এই সিনেমাটা আমার এক কথায় খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে আগেও আমি আমার আর কি ভিডিওতে বলেছি যে মালায়ালাম সিনেমাগুলো স্লো বার্নিং থ্রিলার্স হয়, তো এটাও কিন্তু একটা স্লো বার্নিং ইনভেস্টিগেটিভ ড্রামা থ্রিলার, ঠিক আছে। তো মানে মালায়ালাম সিনেমা আমি দেখেছি অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আর কি কাজ করে। মানে মালায়ালাম সিনেমাগুলো অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আর কি তৈরি হয়। মানে গল্পর দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। মানে প্রথমে আমাদেরকে পুরো সারাউন্ডিংটা বোঝায় যে যে জায়গাটা কীভাবে ফাংশন করে, ক্যারেক্টার্সগুলো কীভাবে ফাংশন করে। তো গল্প আস্তে আস্তে এগোতে থাকে। আর গল্প দেখবেন খুব ন্যাচারালি এগোয়, এমন না যে গল্প হুটহাট করে সব দেখিয়ে দিচ্ছে বা খুব আনরিয়েলিস্টিক কোনো জিনিসপত্র হচ্ছে। তো এই তালাবান সিনেমাটাও কিন্তু সেরকমভাবে আনরিয়েলিস্টিক জিনিসপত্র কিছু নেই। এটা কিন্তু একদম অন দ্য ফেস, মানে একদম রিয়েলিস্টিক একটা যেন গল্প চলছে। মানে পুরো বাস্তবিয়ানার সঙ্গে কিন্তু এটার অনেক মিল পাবেন এই সিনেমার। মানে যে কোনো মালায়ালাম সিনেমার এরকমই হয় যে বাস্তবিয়ানার সাথে কিন্তু এরা খুব একটা কখনো কম্প্রোমাইজ করে না। মানে এদের সিনেমাগুলো স্লো বার্নিং অবশ্যই, কিন্তু এদের পেসটা অনেক গ্র্যাজুয়াল হয়, অনেক ন্যাচারাল হয়। আর গল্পটা খুব অর্গ্যানিক্যালি এগোয়, মানে উল্টো পাল্টা কোনো ফোর্সড কিছু জিনিসপত্র এই সিনেমাতে কিন্তু নেই। তো এই সিনেমার কিন্তু থ্রিলার এলিমেন্টসগুলো খুব ভালো আছে। তাছাড়া ড্রামাও খুব ভালো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আর কি মানে একটা ইগো টাসেল একটা আমরা দেখতে পাচ্ছি মানে এসআই আর সিআই এর মধ্যে। সারাক্ষণ ওদের মধ্যে ঝগড়া বেঁধে আছে, কিন্তু তাদেরই মধ্যেখানে একটা এমন একটা কেস হয়ে গেছে যেখানে আর কি সিআই পুরো ফেঁসে গেছে, ঠিক আছে। এখন কে কালপ্রিট, কে ওই মহিলাটার লাশ ওনার ছাদে এসে আর কি প্ল্যান্ট করে দিয়ে চলে গেছে, আর সিআই আদৌ তাকে খুন করেছে কি না,
এখন মানে কি হচ্ছে, কেন হচ্ছে, এইসব ব্যাপার স্যাপার মানে খুব সুন্দরভাবে আর কি এটা গল্প লেখা হয়েছে, মানে খুব সুন্দরভাবে আর কি এটা গল্প সাজানো হয়েছে, মানে স্ক্রিন প্লে এক্সিকিউশন সুপার হয়েছে, মানে জিস জয় যে ডিরেক্টর, তার ডিরেকশন খুব ভালো হয়েছে, অ্যান্ড অ্যাক্টিং পারফরমেন্সেস সবারই খুব ভালো হয়েছে। আসিফ আলির বলি, বিজু মেননের বলি, বা দিলীশ পোথান ওর ক্যারেক্টারটার বলি, আর বাকি যতগুলো আর কি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ছিল, তার মধ্যে একটা নাম মনে পড়ছে জাফর ইডুকি, সবার কাজ খুব ভালো হয়েছে। আর গল্প গল্পটা খুব সুন্দরভাবে এগোচ্ছে, এক একটা মানে সূত্র, এক একটা আর কি এভিডেন্স সূত্র, ওইটার থ্রুতে গল্প আরও ভালোভাবে আনফোল্ড হচ্ছে, আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা এদিকে যাচ্ছে। তো মানে এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ, মানে মানে এরকম পুলিশ ড্রামা কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে খুবই কম হয়। আর মালায়ালাম সিনেমা এরকম রিয়েলিস্টিক, এরকম গ্রাউন্ডেড সিনেমা কিন্তু তারা আজকাল বরাবর বানিয়ে আসছে। আর এই সিনেমাটারও কিন্তু বাজেট খুব একটা বেশি না, তালেবান সিনেমাটা কিন্তু বাজেট খুব একটা বেশি না। আসিফ আলি, বিজু মেনন এরা কিন্তু নাম করা অ্যাক্ট্রেস, কিন্তু একটা কথা বলে রাখি, এরা কিন্তু কেউ সুপারস্টার নয়, মানে এদের মধ্যে কেউ মোহনলাল নয় বা কেউ পৃথ্বীরাজ নয়। মোহনলাল, পৃথ্বীরাজ এরা হচ্ছে এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার্স। আসিফ আলিও কিন্তু বেশ একটা পপুলার ফেস, কিন্তু সে কোনো সুপারস্টার নয়। বা বিজু মেনন, সে কিন্তু একটা খুবই পপুলার একজন অভিনেতা, তিনি আর কি লিড রোলস, ক্যারেক্টার রোলস সবই করেন, কিন্তু তিনি কোনো সুপারস্টার নন। তো আর কি মালায়ালাম সিনেমার মানে ওই এই সিনেমার বাজেটও খুবই কম, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু এই সিনেমাটা খুব ভালো, মানে একটা ওয়েল মেড আর কি একটা ফিল্ম। তো এই সিনেমাটা আমি আপনাদের সবাইকে সাজেস্ট করছি, আপনারা অবশ্যই দেখুন, ঠিক আছে। মানে কিভাবে আর কি ড্রামাটা আনফোল্ড হচ্ছে, মিস্ট্রিটা কিভাবে আনফোল্ড হচ্ছে, মানে যে টুইস্টটা রয়েছে না, সেটা হঠাৎ করে আচমকায় একটা ঝাটকা দিয়ে উঠবে। মানে এটা টুইস্টটা কিন্তু খুব ভালোভাবে আর কি আনফোল্ড হয়, খুব অর্গানিক্যালি, খুব সুন্দরভাবে এটা টুইস্ট আনফোল্ড হয়েছে। আর বেশি কিছু তো এই গল্পের সম্বন্ধে আর বলতে পারবো না। তো আপনাদের এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত, ওয়ান অফ দ্য বেস্ট আর কি পুলিশ ড্রামাস। তো আমার তো এই সিনেমা নিয়ে সব বলা হয়ে গেল। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি 100% সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন আমি এখানেই বিদায় নিলাম, আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।